দেশে প্রতিবন্ধী মানুষের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও সুষম খাদ্যের অভাবকে দুষছেন গবেষকরা। সংকট নিরসনে গবেষণার তাগিদ। 41টি পদের 28টি শূন্য। খুলনায় সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বন্ধ চিকিৎসা সেবা। টেন্ডার জটিলতায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধের তীব্র সংকট। এবং রাত পোহালেই পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ক্রেতা বিক্রেতার হাত ডাকে সরগরম যশোরের ফুল বাজার। কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়। থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছি আমি মনে। দেশের সর্বোচ্চ সংখ্যায় প্রতিবন্ধী মানুষের বাস খুলনা জেলায়। আর সংখ্যা ও শতকরা হারে দেশের সবচেয়ে বেশি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষও এ বিভাগের। সংশ্লিষ্টরা বলছেন, লবণাক্ততা বৃদ্ধি, সুষম খাদ্যের অভাব সহ নানা কারণে এই অঞ্চলে বাড়ছে প্রতিবন্ধী মানুষের সংখ্যা। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। 18 বছর বয়সী সালমান রহমান বয়সে তরুণ হলেও তার আচরণ শিশুর মতো। মায়ের হাত ধরে আসছেন বিশেষ শিশুদের স্কুলে। প্রতিবন্ধকতা থাকলেও ছেলেকে নিয়ে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন মা। এখন আমার বাচ্চাটা অসুস্থ, আমাদের অনেক কিছুই ফেস করতে হয়। আমরা সব জায়গায় যেতে পারি না, সব ফাংশনে আমরা যাই না। ও কিছুটা লেখাপড়া শিখছে, কিছু অক্ষর জ্ঞান ওর এখন হয়েছে। আমরা চিন্তা করছি যে ভবিষ্যতে ওকে কম্পিউটারাইজ কিছু প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে ওইটা নিয়ে ও কিছু করতে পারে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে সারা দেশে 23,61,000 প্রতিবন্ধীর মধ্যে খুলনা বিভাগে রয়েছে 3,08,185 জন। এর মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় 48,145 জন প্রতিবন্ধী আছেন, যা সংখ্যা ও শতকরা হিসেবে দেশের সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জনশুমারি ও গৃহগণনা 2022-এর তথ্য অনুযায়ী খুলনা জেলার প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা 48,145। পার্সেন্টেজ আকারে আমরা যদি বলি, এটা 1.84%। সংশ্লিষ্টরা বলছেন, উপকূলীয় অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের লবণাক্ততা, সুপেয় পানির অভাব ও গর্ভবতীদের সুষম খাদ্যের অভাবে সন্তান প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা বেশি থাকে। মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব নিরসনে প্রকল্প প্রণয়ন ও আরও গবেষণা প্রয়োজন বলে মনে করছেন তারা। আমাদের এখানে কিন্তু বিভিন্ন সময়ে সাইক্লোন, টর্নেডো এগুলো এসে থাকে। ফলে অনেক সময় দেখা যায় যে আমরা সুষম খাদ্য আমাদের এই এলাকার মানুষ গ্রহণ করতে পারে না। ঠিকমতো বেড়ে ওঠার ক্ষেত্রে সেটা অন্তরায় করতে পারে। গবেষণা থাকলে আসলে আমাদের জন্য আরো বেটার হবে, আমরা সেইভাবে এগোতে পারবো, আমরা সেইভাবে কাজ করতে পারবো। প্রতিবন্ধীদের সহায়তায় সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে দাবি সমাজসেবা অধিদপ্তরের। তাদের ভাতা, শিক্ষা উপবৃত্তি বা যে আবাসনগুলোতে তারা থাকে সেখানে জনবল, তাদের স্কুলিংয়ের ব্যবস্থা, সেখানে তাদের হাতের কাজ শেখানো হয়। ওরা চমৎকার হাতের কাজ করে, সেলাই হোক বা পেইন্টিং হোক, অন্যান্য ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তারা যেগুলো করে, পারফরমেন্স খুব সুন্দর। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে খুলনায় প্রতিবন্ধীর সংখ্যা মোট জনসংখ্যার 1.84%। নানা চ্যালেঞ্জ আর সামাজিক প্রতিবন্ধকতার মধ্যেই বেড়ে উঠছে এসব শিশুরা। আপনার আমার একটু সহযোগিতা পেলেই এরাই হয়ে উঠতে পারে দেশের মানব সম্পদ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে খুলনা মির্জাপুরে আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ কামাল হোসেন। সরাসরি যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, দর্শক, প্রতিবেদনটিতে আমরা যেমনটি দেখছিলাম, খুলনা অঞ্চলে তথা দক্ষিণ পশ্চিম অঞ্চলে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এবং এর শতকরা হার বাড়ছে। এর কারণ হিসাবে লবণাক্ততা বা জলবায়ু পরিবর্তনের কিছু বিষয় আসলে উঠে এসেছে এবং এর করণীয় সেসব বিষয়ে আজ আমাদের সাথে কথা বলার জন্য আছেন খুলনা জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শেখ কামাল হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো। কামাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে একটু জানতে চাই যে আমরা দেখলাম পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, বিশেষ করে খুলনা জেলায় প্রতিবন্ধী মানুষের সংখ্যা সব থেকে বেশি। আপনাদের কাছে আসলে চিকিৎসার সাথে জড়িত, আপনারা আসলে এই তথ্য আপনাদের কাছে একই রকম ভাবে আছে কিনা, বা আপনারা আসলে এটি কি জানেন? ধন্যবাদ রুবেল ভাই। আসলে এই তথ্যটা আমাদের কাছে আছে। আমাদের খুলনা বিভাগে প্রতিবন্ধীর সংখ্যা অপেক্ষাকৃতভাবে বাংলাদেশের অন্যান্য বিভাগের তুলনায় একটু বেশি। আমাদের এই মুহূর্তে খুলনা বিভাগে প্রতিবন্ধীর সংখ্যা 1.43%।
সেই হিসাবে দেখা যায় যে আমাদের দেশে প্রায় আমাদের খুলনা বিভাগে প্রায় 23,60,000-এর কিছু বেশি প্রতিবন্ধী রয়েছে আমাদের। আসলে বলছিলাম যে এই যে এত সংখ্যক প্রতিবন্ধী অন্য অঞ্চলের থেকে এই অঞ্চলে বেশি, আপনারা যারা মাঠ পর্যায়ে কাজ করেন বা আপনাদের সহকর্মী রয়েছেন, তারা আসলে এটার কারণ হিসেবে কি বলছেন, মানে কি বিষয়গুলো সামনে চলে আসছে? অবশ্যই মানে আমাদের খুলনা বিভাগের প্রতিবন্ধীর সংখ্যা অন্য অন্য বিভাগের চেয়ে একটু বেশি। এটার কারণটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যে আমাদের অবস্থানগত ভৌগোলিক অবস্থান, যেন আপনারা জানেন যে আমাদের খুলনা বিভাগ আসলে একটি উপকূলীয় অঞ্চল। 2 নম্বর হচ্ছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জলবায়ু পরিবর্তন। এই দুইটি বিষয় একত্রিত হয়ে আসলে মূলত আমাদের এই সমস্যাটা তৈরি করেছে। একটু যদি ব্যাখ্যা করে বলি, সেটা হচ্ছে যে আমাদের যে উপকূলীয় অঞ্চল, এই উপকূলীয় অঞ্চলে আমাদের পাশেই সমুদ্র বঙ্গোপসাগর। আপনারা জানেন যে সেখানে লবণের সংখ্যা অনেক বেশি পানিতে, এবং এই অঞ্চলের মানুষ যারা, তারা কিন্তু এই পানিতে অতিরিক্ত মাত্রার লবণ গ্রহণ করছে। অতিরিক্ত মাত্রার লবণ গ্রহণ করার সাথে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার বা উচ্চ রক্তচাপের একটা সম্পর্ক রয়েছে। একজন গর্ভবতী মা যখন এই অতিরিক্ত লবণের মাত্রার পানি গ্রহণ করে, তখন সেই মায়ের ব্লাড প্রেশার হওয়ার চান্স থাকে, এবং ব্লাড প্রেশার হলে ভূগর্ভস্থ যে বাচ্চা, তারও কিন্তু বিভিন্ন রকমের জটিলতা দেখা যায়। এই সাথে আরেকটা জিনিস যেটা কাজ করে, সেটা হচ্ছে এই অঞ্চলের যে জলবায়ুগত যে পরিবর্তন, তার কারণে আসলে আমাদের কিছু তো উৎপাদন ব্যাহত হয়। আমাদের গর্ভবতী মায়েরা তাদের খাবার ঠিকমতো খেতে পারে না। আমরা জানি যে আয়রন আর ফলিক অ্যাসিডের গুরুত্ব খুব বেশি গর্ভবতী মাদের। আমরা অবশ্য সরকারিভাবে এগুলো ওষুধ আকারে সাপ্লাই করি, তারপরেও মানে পর্যাপ্ত খাদ্য তারা গ্রহণ করতে পারে না এই জাতীয় উপাদান যেখানে আছে এইটা। আর ওই সাথে সাথে তাদের যে বায়েদের বিষয়টা আসলে বুঝতে পেরেছি। এর পাশাপাশি শিশু সন্তান জন্ম নেওয়ার পর আমরা দেখি যে 2 বছর বা 3 বছর পরে এই ধরনের প্রবণতাটা বাচ্চাদের মধ্যেও চলে আসে। সেক্ষেত্রে কি একই কারণ দায়ী? হ্যাঁ, সেক্ষেত্রেও মূলত একই কারণেই দায়ী। কারণ এই বাচ্চা জন্মের পরে তারও কিন্তু বেড়ে ওঠার জন্য একটা ভালো পুষ্টিদায়ক খাবারের দরকার। সেটা আসলে এই উপকূলীয় অঞ্চলে হওয়ার কারণে এবং জলবায়ু পরিবর্তন হওয়ার কারণে সেটা কিন্তু আসলে মানে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যার জন্য এই এলাকার বাচ্চারা তারা কিন্তু একটু বেশি আকারে বেশি সংখ্যায় প্রতিবন্ধিতায় ভুগছে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে এই যে বিষয়গুলো আপনাদের সামনে চলে আসছে, তো এটি আসলে প্রতিরোধ করার তো নিশ্চয়ই প্রয়োজন। সেক্ষেত্রে আসলে কি করণীয় থাকতে পারে? প্রতিরোধ করার কয়েকটা বিষয়ে কাজ করি আমরা। প্রথম হচ্ছে মানুষের তার কনসেপশনটা চেঞ্জ করা, তাকে স্বাস্থ্য শিক্ষা দেওয়া যাতে সে এই বিষয়গুলো অবগত হয়। দ্বিতীয়ত তার করণীয় কিছু যে বিষয়গুলো আছে সেগুলোকে তাকে সাহায্য করা, যেমন যে পানিতে যদি স্যালাইন বেশি থাকে তাকে একটু ডিস্যালাইনেশন করা যায়। হ্যাঁ, চাইলে সুস্বাদু পানি পান করানো যায় বা পানি বিশুদ্ধকরণের মাধ্যমে এটা মাত্রাটা কমিয়ে ফেলা যায়। আর এছাড়াও আমরা যেটা করতে পারি যে ভূগর্ভস্থ যে বাচ্চা আছে যেসব মায়েদের, তাদেরকে আমরা একটু পুষ্টিদায়ক খাবার দিতে পারি, বা তাদের জন্মদানের পরে তারা যাতে ভালো খাবার খেতে পারে, পুষ্টিদায়ক খাবার খেতে পারে। কাল ভাই, আরেকটা বিষয় হচ্ছে কি বারবার উঠে আসছে যে এই কারণগুলো উদ্ঘাটন করার ক্ষেত্রে এবং করণীয় ঠিক করতে আসলে গবেষণার কথা আসলে বারবার উঠে এসেছিল। সেটার আসলে কতটুকু প্রয়োজনীয়তা আছে বা সেটা হলে কি হতে পারে? অবশ্যই আমাদের যে কোনো প্ল্যানিং করতে হলে গবেষণা দরকার, কারণ গবেষণার মাধ্যমে প্রকৃত তথ্যপত্র উঠে আসে। তথ্যপত্র যেভাবে উঠে আসে সেভাবে একটা প্ল্যানিং করে আমরা এটাকে সমস্যা সমাধান করতে পারি। তো আমিও মনে করছি যে হয়তো কয়েকটা রিসার্চ আছে আমাদের এই বেল্টে, বিশেষ করে দাকব, পাইকগাছা, কয়রা অঞ্চল, এই উপকূলীয় অঞ্চল নিয়ে, তো আরো একটু বেশি আকারে হওয়া উচিত। তবে আমাদের বেশ সন্তুষ্টির বিষয়ে আমাদের একটা ইউনিট হচ্ছে এই অফিসে হচ্ছে এপিডেমিওলজিক্যাল ইউনিট। এই এপিডেমিওলজিক্যাল ইউনিট হয়ে গেলে তারা এই বিষয়ে ভালো কাজ করতে পারবে। ধন্যবাদ কামাল হোসেন আপনাকে। দর্শক, আমরা আসলে যেটি শুনছিলাম যে বেশ কিছু বিষয় রয়েছে, বিশেষ করে গবেষণার প্রতি জোর দেওয়া হয়েছে এবং সে বিষয়ে কিছু পরিকল্পনা রয়েছে। তারা আসলে প্রত্যাশা করছেন এই বিষয়গুলো আসলে বাস্তবায়ন করা গেলে এই প্রতিবন্ধী হার যেটি এটি আসলে কমিয়ে নেওয়া সম্ভব বা এটি প্রতিরোধ করা সম্ভব। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে প্রতিবন্ধী হার বাড়ছে সেটা নিয়ে আলোচনা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনা মির্জাপুর থেকে।
চিকিৎসক না থাকায় খুলনা বিভাগের একমাত্র সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে 2.5 বছর ধরে চিকিৎসা সেবা বন্ধ। চিকিৎসক বাদেও কেন্দ্রটির 41টি পদের মধ্যে 28টি শূন্য। তেমন কাজ না থাকায় নিয়মিত অফিসেও যান না 14 কর্মকর্তা কর্মচারী। এতে কাজে আসছে না মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কেন্দ্রটি। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বিভিন্ন কক্ষে রাখা শয্যাগুলোতে ধুলোর আস্তরণ। অফিসে নেই কোনো কর্মকর্তা, 3 জন কর্মচারী ও 1 জন নার্স করছেন অফিস। এই চিত্র 11 ফেব্রুয়ারি দুপুর 12টায় খুলনা বিভাগের একমাত্র সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের। তবে সময় সংবাদের উপস্থিতির খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে অফিসে আসেন সবাই। খুলনা নগরীর গল্লামারী এলাকায় একটি ভবনের 3য় ও 5ম তলা ভাড়া নিয়ে চলছে বিভাগীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। 25 শয্যার কেন্দ্রটিতে চিকিৎসকের পদ মাত্র একটি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায় 2022 সালের জুলাই মাসে কেন্দ্রের চিকিৎসক বদলি হয়ে অন্যত্র চলে যান। ফলে রোগী ভর্তি করা হয় না 2.5 বছর। নিরাময় কেন্দ্রের 41টি পদের মধ্যে 28টি শূন্য। নাগরিক নেতারা বলছেন, মাদকাসক্তদের চিকিৎসা করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কেন্দ্রটি কোনো কাজে আসছে না। এখানে গরিব মানুষ হোক, যারা এফেক্টেড তারাই আসে। এখন এটা যদি বন্ধ থাকে তাহলে তো সাধারণ মানুষ যেমন মাদকাসক্তর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সমাজের অস্থিরতা সৃষ্টি করতেছে, সমাজের পরিবেশ নষ্ট করছে। দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার দাবি জানিয়ে কর্মকর্তারা বলছেন, নিয়মিত অফিসের পাশাপাশি বিভিন্ন কাজ করছেন তারা। রয়েছে নানা পরিকল্পনাও। আর অধিদপ্তর বলছে দ্রুতই অবসান হবে এ সমস্যার। আমাদের জায়গা থেকে যতটুকু পারি, যতটুকু সেবা দেয়া যায় চেষ্টা করছি। সামনে ইনশাল্লাহ আরও বেশি ভালো সেবা দিতে পারবো। মন্ত্রণালয় যেভাবে হোক, এটা যেহেতু মানবিক একটা বিষয়, ইস্যু, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যাতে ডাক্তার রিক্রুট করা যায় সেই বিষয়ে তার পদক্ষেপ নিয়েছে। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, কর্মকর্তা কর্মচারীর বেতন ভাতা সহ বিভিন্ন খাতে নিরাময় কেন্দ্রের জন্য বছরে সরকারের ব্যয় হচ্ছে প্রায় 70 লাখ টাকা। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। এদিকে টেন্ডার জটিলতায় আটকে আছে মেহেরপুর জেনারেল হাসপাতালের ঔষধ কেনা। চলতি অর্থ বছরের 7 মাস পার হলেও এখনও টেন্ডার আহ্বান করা হয়নি। এতে হাসপাতালে দেখা দিয়েছে ওষুধের সংকট, মিলছে না বিভিন্ন ভ্যাকসিনও। শিগগিরই সংকট নিরসনের আশ্বাস কর্তৃপক্ষের। বেনিয়ামিনের রিপোর্ট। হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার কক্ষে রোগীদের ভিড়। একটি ভ্যাকসিন পুশ করা হচ্ছে 4 জনকে, তবে তা বাইরের ফার্মেসি থেকে কিনে আনতে হচ্ছে স্বজনদের। চলতি অর্থ বছরে এখনও ওষুধ টেন্ডার হয়নি মেহেরপুর জেনারেল হাসপাতালে। এতে দেখা দিয়েছে ওষুধের সংকট। রোগীরা বলছেন, হাসপাতাল থেকে খুবই কম ওষুধ সরবরাহ করা হচ্ছে, বেশিরভাগ কিনতে হচ্ছে বাইরের ফার্মেসি থেকে। এতে বাড়ছে খরচ। নোটিশ টাঙানো হয়েছে র্যাবিক্স ভ্যাকসিন সরবরাহ বন্ধের। এতে বেড়েছে রোগী ভোগান্তি। যেগুলো আছে আপনারা দেন, যখন ফুরাই যাবে তখন আপনারা বললেন আমাদের স্টকে আর নাই, আপনারা কিনে নিয়ে আসেন। কিন্তু তারপরে ওনারা দেয়নি, আমাদের কিনাইছে। ইঞ্জেকশন ভাঙার পরে 4টা ডিভাইডেড করার পরে আপনার 2 হাতে পুশ করছে। সরকারি হাসপাতালে এসে যদি ভ্যাকসিন কিনে দেওয়া লাগে তাহলে তো ভাই এখানে আসার আমাদের কোনো মানে হয় না। 3 রকমের ওষুধ দিয়েছে আর 3 রকমের ওষুধ কিনে নিতে বলেছে। অ্যাজমার ওষুধ নিয়ে এসেছিলাম, পাইনি, আগে নিয়েছি, পেয়েছি। এমন পরিস্থিতি সামাল দিতে হিমশিম অবস্থা হাসপাতালের কর্মরতদের। যেগুলো আছে ডক্টর আমাদের দিচ্ছে, প্রেসক্রাইব করছে টিকিটে, সেগুলোই আমরা রোগীদের দিচ্ছি। আর যেটা আমাদের নেই শুধুমাত্র সেটাই আমরা লিখে দিই। ক্যাটাগরি 3 সেগুলা ভ্যাকসিন যেমন আরআইজি ওইগুলো আছে আমাদের। অবশ্য টেন্ডার প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইন্ডেন্ট দেওয়া আছে, এটা স্বল্প সময়ের মধ্যেই ব্যবস্থা হয়ে যাবে আশা করা যায়। টেন্ডারের ব্যাপারে সুপারমাদের সাথে পরামর্শ হচ্ছে, এটাও প্রক্রিয়াধীন আছে। চলতি অর্থ বছরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধ কেনার জন্য বরাদ্দ হয়েছে 4,87 লাখ টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। অবিশ্বাস্য হলেও সত্য, রেলের মতো ভারী বাহনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে খোদ যশোরে। শুধু তাই নয়, তৈরি হচ্ছে শিল্প কারখানায় ব্যবহৃত বিভিন্ন মেশিনের যন্ত্রাংশ। দক্ষিণের এই জেলায় 500 প্রতিষ্ঠানে এসব পণ্য তৈরি হওয়ায় কমছে আমদানি, সাশ্রয় হচ্ছে 600 কোটি টাকা সমমানের বৈদেশিক মুদ্রা। সরকারি পৃষ্ঠপোষকতার অনুরোধ করে আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি উদ্যোক্তাদের। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
যশোর শহরতলির রাজারহাট রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে রেলের বিভিন্ন যন্ত্রাংশ। আগে যা আমদানি করা হতো, শুধু তাই নয়, এখানে আরো তৈরি হচ্ছে পাথর ও ইট ভাঙা মেশিন সহ গাড়ির যন্ত্রাংশ। এমন ৫ শতাধিক প্রতিষ্ঠানে নিয়মিত তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ। শিল্পের দরকারি এসব যন্ত্রাংশের চাহিদা মেটাতে আগে আমদানি ছিল ভরসা। যশোরের হালকা প্রকৌশলী শিল্প কারখানা সেই চাহিদা মেটাতে সহায়তা করছে। এখানে তৈরি হচ্ছে ২ শতাধিক যন্ত্রাংশ। দেশ জুড়ে আছে ব্যাপক চাহিদা। রেলের সাসপেন্ড টিউব তৈরি করি, তারপরে আপনার এক্সেল ক্যাপ তৈরি করি, আমরা সিলিন্ডার তৈরি করি, বিভিন্ন আইটেমের মাল তৈরি করি। আমরা এখান থেকে বিভিন্ন মেশিন তৈরি করছি এবং বিভিন্ন কৃষি পার্টস তৈরি করছি, বিভিন্ন কৃষি মেশিনারি তৈরি করছি, যা দিয়ে দেশের আমরা ৬০% চাহিদা পূরণ করছি। এইগুলো ধরেন আগে বাইরের থেকে আনা লাগতো, আমরা এখন ৯০% আমাদের দেশেই করা সম্ভব। মডার্ন ক্যাটারিং ম্যানেজারের জন্য তারা যদি ভর্তুকি সহযোগিতা করে, তাহলে আমরা এই জায়গাটা আরও উত্তর উন্নতি করতে পারবো। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির এ নেতার দাবি, এই শিল্পকে এগিয়ে নিতে শ্রমিকদের প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। দামি দামি মেশিনারি কিনতে হলে সরকারের সহযোগিতা ছাড়া হবে না। আমি চাই সরকার আমাদের ভর্তুকি দিচ্ছি, কারণ এই ডিপার্টমেন্টে তালি আর যন্ত্রণা থাকবে না, আমরা আমদানি নির্ভর কমতে রপ্তানিতে চলে যাব। এদিকে উদীয়মান লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রসারে শিল্প পার্ক গড়ে তোলার তাগিদ ব্যবসায়ী নেতাদের। এই বিটাক এখানে সম্পূর্ণরূপে যদি বাস্তবায়িত হয়, এই বিটাকের অধীনে যে মেশিনগুলো থাকবে, সেই মেশিনগুলোর মধ্যে এই ক্ষুদ্র শিল্পর কাজগুলো অনেক ত্বরান্বিত এবং বিটাকের মাধ্যমে করে নিতে পারবে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য, যশোরের হালকা প্রকৌশলী কারখানায় বছরে প্রায় ৬০০ কোটি টাকার যন্ত্রাংশ তৈরি হয়। সময় সংবাদ, যশোর। মেয়র কাউন্সিলর না থাকায় ভোগান্তিতে কুষ্টিয়ার ৫ পৌরসভার বাসিন্দারা। ধীর গতিতে নাগরিক সেবার কাজ চলছে বলে অভিযোগ পৌরবাসীর। কাজের গতি বাড়াতে কর্মরতদের অতিরিক্ত কাজ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। বাবুল হোসেনের ছবিতে এস.এম. রাশেদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকার পতনের পর অপসারণ করা হয় দেশের সব পৌর মেয়র ও কাউন্সিলরদের। স্থবিরতা চলে আসে বাসিন্দাদের বিভিন্ন সেবামূলক কাজে। সংকট নিরসনে পৌরসভার বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় সরকারি কর্মকর্তাদের। কুষ্টিয়ার ৫টি পৌরসভার অনেক কক্ষে এখনো ঝুলছে তালা। দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না অনেক নাগরিক সেবা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। বেড়েছে ভোগান্তি। দ্রুত সংকট নিরসনের দাবি পৌরবাসীর। সেবামূলক কোনো কিছু পাচ্ছি না। যদি আমাদের মেয়র থাকতো, তাহলে আমরা কাউন্সিলরের কাছে আসলে সমস্যাটা সমাধান করে দিতে পারত। শুধু সময় নিচ্ছে, সময় নিয়ে কিন্তু আমরা ঠিক মতো সেবা পাচ্ছি না। এই জন্য আমাদের অনেক কিছু বাধাগ্রস্ত হচ্ছে। সমস্ত কাজ মেম্বারই করে দিত, আর এখন ধরেন এখান থেকে এই রুম থেকে ওই রুম থেকে সেই রুম পাঠায় আমাদের কাউন্সিলর, তারপরে মেয়র পৌরসভায় অনেক গুরুত্বপূর্ণ একজন, তাদের রাখা উচিত। তাদের ছাড়া আমরা ভোগান্তিতে আছি। নাগরিক ভোগান্তি কমাতে পৌর প্রশাসকদের ছুটির দিনেও কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। রেগুলার আমাদের যারা পৌর প্রশাসক আছে তাদেরকে আমরা রেগুলার বলছি যেন ওনারা কোনো বিষয় বা কোনো কাজ যেন সময়ের অতিরিক্ত সময় না নেন, এটা যেন দীর্ঘসূত্রিতায় পরিণত না হয়, সেই জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা কাজ করছে। কুষ্টিয়া ৫টি পৌরসভার বাসিন্দাদের সংখ্যা ৪,৫৮,৩৪২ জন। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। জরাজীর্ণ অবস্থায় খুলনার একমাত্র সরকারি গণগ্রন্থাগার খসে পড়ছে ভবনের বিভিন্ন স্থানের পলেস্তারা। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে বই ও আসবাবপত্র। ভবনটি ভেঙে নতুন অবকাঠামো নির্মাণের তাগিদ স্থানীয়দের। আব্দুল হালিমের ছবিতে বিল্লাল হোসেন সজলের রিপোর্ট। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে বই পিপাসুদের ভিড়। নীরবে পছন্দের বই পড়ছেন পাঠকরা। তবে ভবনটির বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে পলেস্তারা। ধুলাবালু, রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে গ্রন্থাগারে থাকা মূল্যবান বই। আবার ভবনের অধিকাংশ জানালার গ্লাস ভেঙে গেছে। রয়েছে জনবল সংকটও। এসব সমস্যার মধ্যেও প্রতিদিন পাঠকরা বই পড়তে আসেন এখানে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক ও চাকরি প্রার্থীরাও ভিড় করেন এখানে। দ্রুত চলমান সমস্যার সমাধান চান তারা। বর্ষার সময় আসলে এখানে মশার উপদ্রব বেড়ে যায়, বাইরে পানি জমে যায়। দেয়ালগুলো হচ্ছে আপনার খসে পড়তেছে, তারপরে হচ্ছে জানলাগুলো ভাঙা। লাইব্রেরিতে ক্যান্টিন নেই কোনো, আমাদের দুপুরে একটা লাঞ্চ করার জন্য যে একটা সুবিধা সেটা আমরা পাচ্ছি না। এখনকার ছেলেমেয়েরা আমাদের যুগের মতো না,
যে যেখানে সেখানে বসে পড়বে, কিন্তু তাদের জন্য কম্পিউটার দরকার, তাদের জন্য ল্যাপটপ দরকার, তাদের জন্য লাইব্রেরি অটোমেশন দরকার, তাদের জন্য লাইব্রেরি ডিজিটালাইজেশন দরকার। ৬০ বছর আগে নির্মাণ হওয়া খুলনা সরকারি বিভাগীয় গণগ্রন্থাগারের বেহাল দশা প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। জরাজীর্ণ ভবনটি দুর্বল অবকাঠামোর কারণে এখন আর সংস্কারও সম্ভব নয়। এ অবস্থায় ৮ বছর আগে বহুতল একটি নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করে কর্তৃপক্ষ, তবে এখনও তা পরিকল্পনায় সীমাবদ্ধ। কর্তৃপক্ষ বলছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন ভবন নির্মাণের অগ্রগতি হয়েছে। 10 তলা একটা ভবন হবে, এই ভবনে অত্যাধুনিক একটা বিল্ডিংয়ে যাবতীয় সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা যতগুলো আছে, পাঠক সুবিধা যতগুলো আছে, 2 থেকে 3টা অডিটোরিয়াম থাকবে, সভাকক্ষ থাকবে। খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠিত হয় 1964 সালে। বর্তমানে এখানে 1,19,000 বই রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। উঠেছে ফুলের বাজারে বেচাকেনা, তবে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি চাষিদের। আর ফুল ব্যবসায়ীরা বলছেন সারা বছরের হিসাব মেলালে লোকসানে থাকবে না তারা। গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদা নামে বাহারি ফুল। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে শেষ মুহূর্তের বেচাকেনায় ব্যস্ত যশোরের গদখালির ফুল চাষিরা। বৃহস্পতিবার ভোর থেকে হাঁকডাকে চলে বেচাকেনা। প্রকারভেদে প্রতি পিস ফুল বিক্রি হচ্ছে 3 টাকা থেকে 10 টাকা পর্যন্ত। জিপসি প্রতি তোলা 10 টাকা। গাঁদা ফুল প্রতি হাজার 450 টাকা দরে কিনছেন ক্রেতা। তবে কাঙ্ক্ষিত দাম মিলছে না বলে দাবি কৃষকের। সারা বছর যেটা আশা করে থাকি ভাই, 14 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি কিভাবে বলতে পারছি না, কিন্তু 14 ফেব্রুয়ারি আমরা ফুল ধরা ভাই। 1.5 বিঘে গেল লাগাইছি, প্রায় 50-60 হাজার টাকা খরচ, মাত্র 16 হাজার টাকা ক্যাশ পাইছি। যেভাবে আমরা আশাবাদী ছিলাম যে বাজারটা খুব ভালো যাবে, কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে বাজারটা খুব খারাপ অবস্থা। বিক্রি না হলে রাস্তায় ফেলাই দিয়ে যেতে হবে, এবার চাষিদের খরচের টাকা উঠছে না। ফুল ব্যবসায়ীদের দাবি নানা কারণে এবছর ফুলের দাম কম, তবে সারা বছরের হিসাব মেলালে লোকসানে থাকবেন না চাষিরা। আমাদের যে টার্গেটটা ছিল একটা বছরের সিজনে আমরা কত টাকার ফুল বিক্রি করবো, হয়তো আমাদের আশাটা টার্গেটটা পূর্ণ হবে না, কিছুটা কম হবে আর কি দাম। এভারেজ একটা হিসাব করে দেখছি যে টোটাল বছর হিসাব করে আমার মনে হয় ইনশাল্লাহ চাষিরা ক্ষতিগ্রস্ত হবে না। ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির তথ্য মতে বসন্ত ও ভালোবাসা দিবসে প্রায় 50 কোটি টাকার ফুল বেচা কেনা হয়। সময় সংবাদ, যশোর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে প্রতিবন্ধী মানুষের হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে। উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও সুষম খাদ্যের অভাবকে দুষছেন গবেষকরা। সংকট নিরসনে গবেষণার তাগিদ। 41টি পদের 28টি শূন্য। খুলনায় সরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে বন্ধ চিকিৎসা সেবা। টেন্ডার জটিলতায় মেহেরপুর জেনারেল হাসপাতালে ওষুধের তীব্র সংকট। এবং রেলের মতো ভারী বাহনের যন্ত্রাংশ তৈরি হচ্ছে যশোরে। কমছে আমদানি, বছরে সাশ্রয় 600 কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা। আলাদা শিল্প পার্ক স্থাপনের দাবি। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।